মিষ্টান্ন বা রসগোল্লা কে না পছন্দ করে? মিষ্টির কথা শুনলেই কিন্তু অনেকের জিভে জল টলমল করতে থাকে। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে প্রত্যন্ত গ্রামে একেবারে খাঁটি মিষ্টান্ন তৈরি হচ্ছে, রসের টইটুম্বুর রসগোল্লা তৈরি হচ্ছে, কিভাবে রসমালাই তৈরি হচ্ছে। স্থানীয় যে বাজার রয়েছে সেখান থেকে যারা মিষ্টি তৈরিকারক রয়েছে তারা কিভাবে দুধ কিনে এনে জাল করে ধাপে ধাপে মিষ্টি তৈরি করছে তার প্রত্যেকটি প্রসেস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আর এটি দেখানোর জন্য আমি চলে এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম এলাকায় খরারচরে। এই খরারচরের কিন্তু একটি বিশেষ দোকানে আমি প্রায় আসি মিষ্টি খেতে। তো তার থেকে আমার বিশেষ আগ্রহ জন্মে যে এই মিষ্টি কিভাবে তৈরি হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের মিষ্টান্ন তৈরির ভিডিওটি দেখে হয়তোবা আপনারাও শিখে নিতে পারবেন কিভাবে মিষ্টি তৈরি হচ্ছে। তো চলুন বন্ধুরা, চমৎকার সুন্দর এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করি। মাথায় দুধের কলস নিয়ে প্রতিদিনের মতো খরারচর বাজারে ছুটে চলেছেন গ্রামের দুধ বিক্রেতারা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই বাজার জমে ওঠে। ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত হয় পুরো এলাকা। খরারচর বাজার মূলত দুধের জন্য বিখ্যাত, কারণ এখানকার স্থানীয় মানুষ প্রচুর পরিমাণে গরুর দুধ উৎপাদন করেন। দুধ সহজলভ্য হওয়ায় এখানকার খাঁটি ও সুস্বাদু রসগোল্লার বেশ নামডাক রয়েছে। আজ আমি এসেছি সেই বিখ্যাত রসগোল্লা তৈরির প্রক্রিয়া দেখতে। তবে তার আগে দেখে নেব কিভাবে এই বাজারে দুধ বেচা কেনা হয়। স্থানীয়রা ভোর থেকেই গরুর দুধ সংগ্রহ করে বাজারে ছুটে আসেন। এখানে বিভিন্ন পাইকার উপস্থিত থাকেন, যারা দুধের মান যাচাই করে বিক্রেতাকে উপযুক্ত দাম অফার করেন। দাম মিলে গেলে বিক্রেতা দুধ বিক্রি করে দেন। আর এভাবেই প্রতিদিন ভোরে খরারচর বাজারে দুধের বেচাকেনা জমে ওঠে। এই বাজারেই রয়েছে সুজন ভাইয়ের বিখ্যাত মিষ্টির দোকান, যা সুস্বাদু রসগোল্লা ও রসমালাইয়ের জন্য বেশ জনপ্রিয়। আজ প্রায় 2 মণ দুধ জাল দেওয়া হচ্ছে এসব মিষ্টি তৈরির জন্য। আমি দোকানে প্রবেশ করতেই দেখতে পেলাম ইতিমধ্যেই চুলায় আগুন জ্বেলে বড় কড়াইতে দুধ ঢেলে দেওয়া হয়েছে। রসগোল্লা তৈরির পুরো প্রক্রিয়া দেখার জন্য মন যেন আর তর সইছে না। দৈনিক আপনারা কি পরিমাণ মিষ্টি তৈরি করেন? 4 থেকে 5 মণ। 4 থেকে 5 মণ দুধের মিষ্টি। তো আজকে কয় কেজি কয় মণ দুধ করতেছেন? আচ্ছা 4 মণ। যে সুজন ভাই, ওনার নামে মিষ্টির দোকান, তো উনি দুধ জাল করছেন। একটু পরে কারিগর চলে আসবে, তাই না সুজন ভাই? হ্যাঁ। আজকে কি কি মিষ্টি তৈরি হবে সুজন ভাই? আজকে মিষ্টি রসগোল্লা, চমচম, কালাজাম। খুব ভোর সকালে এখানে আসতে হয়েছে, আর যেহেতু নাস্তা করে আসিনি, সুজন ভাই কিন্তু এই যে বন রুটি এনে দিয়েছে আর ওনার দোকানে মিষ্টি দিয়েছে যে এটি যেন নাস্তা করি। তো আমি কিন্তু অলরেডি অনেকখানি খেয়ে নিয়েছি রুটি। এই মিষ্টি কিন্তু আমার খুবই পছন্দের মিষ্টি। এটা একেবারে আমার খাওয়া সেরা একটি মিষ্টি বলা যেতে পারে এই মিষ্টিটিকে। তো এর জন্য কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে কিভাবে মিষ্টি তৈরি হয় সেই ভিডিও ধারণ করতে চলে এসেছি। তো আমি একটু খাই, আসলে ঠান্ডা মিষ্টিটা কিন্তু একটু অন্যরকম স্বাদ মনে হয়, ভালো লাগে খুব। সকালে চুলা জ্বালিয়ে দুধ জাল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কারিগর পরিমল দাদা এসে হাজির। সুজন ভাই দায়িত্ব তার হাতে বুঝিয়ে দিয়ে নিজে চলে গেলেন দোকানের কাউন্টারে বসতে। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলল দুধ জাল দেওয়ার প্রক্রিয়া। যদি বাসায় অল্প পরিমাণ দুধ জাল করা হয় তাহলে সময় আরও কম লাগতে পারে। মূলত একটি সম্পূর্ণ বলক বা উফান আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দুধ জাল করলেই হয়। বন্ধুরা, পরিমল ঘোষ দাদা বলছিলেন যে আসলে দুধ ক্রয়ের উপর কিন্তু নির্ভর করে এই ব্যবসার লাভ লসের বিষয়টাও নির্ভর করে। যেমন দুধটা যদি একটু ঘন হয় সেক্ষেত্রে কিন্তু ছানার উৎপাদনটা বেশি হয়, আর যদি দুধটা একটু পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু ছানার উৎপাদনও কম হবে। এবং দুধ ঘন হলে এটা কিন্তু জালের পরিমাণও কম প্রয়োজন হয়। জ্বালানি যেমন বাঁচে তেমনি কিন্তু ছানার উৎপাদনটাও বেশি হয়। আর এটার উপর নির্ভর করে কিন্তু মিষ্টির দামও তারা নির্ধারণ করে থাকে। চুলা থেকে নামানোর আগে পাত্রগুলোতে প্রায় 4 ভাগের 1 ভাগ পরিমাণ কাঁচা দুধ আলাদা করে রাখা হলো।
এরপর সেই কাঁচা দুধের সঙ্গে চুলা থেকে নামানো গরম দুধ মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ঠান্ডা করা হলো। এই প্রক্রিয়াটি ছানা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ গরম দুধের সঙ্গে কাঁচা দুধ মিশলে দুধের স্বাভাবিক গঠন কিছুটা পরিবর্তিত হয়, যা পরে ছানা দ্রুত ও সুন্দরভাবে জমতে সহায়তা করে। এটি ছানার গুণগত মান ও টেক্সচার উন্নত করতেও সাহায্য করে। এখন দুধ নামাইলাম, মানে সেই 200 কাঁচা দুধের মানে 20 কেজি দুধ নামাইলাম। প্রায় 1 ঘন্টা যাবত জাল করলেন দুধগুলো। 1 ঘন্টা জাল করলাম। ওই জাল করা দুধটা আবার 2 সের কাঁচা দুধের সাথে মিশাইলেন ছানা তৈরি করার জন্য। হ্যাঁ, ছানা করে এটা কতক্ষণ রাখবেন এইভাবে? এখানে মনে হয় 10 মিনিট রাখবো। এখানে 10 মিনিট ঠান্ডা করবেন। 10 মিনিট ঠান্ডা করবো। তারপর কি করবেন? 10 মিনিট পরে চুকা পানি দেবো। টক পানি দিবেন? টক পানি দেবো। টক আচ্ছা। পানি দেওয়ার পরে ওই ছানা হবে, ছানা পরে আবার 10 মিনিট রাখতে হবে ঠান্ডার জন্য। আচ্ছা আচ্ছা। একদিকে জাল দিয়ে নামানো দুধ ঠান্ডা হচ্ছে, আর অন্যদিকে চুলায় শুরু হলো মিষ্টির শিরা তৈরির কাজ। সাধারণত কারিগররা দোকানে আগে থেকে যাওয়া মিষ্টির শিরার সঙ্গে নতুন করে চিনি মিশিয়ে শিরা তৈরি করেন। এতে শিরার ঘনত্ব ও মিষ্টিত্ব বজায় থাকে এবং নতুন তৈরি হওয়া মিষ্টিগুলো সহজেই রস শুষে নিতে পারে। ছানা তৈরির যে দুধ সেগুলো ঠান্ডা হচ্ছে এপাশে, আর এপাশে কিন্তু চুলার ভিতরে মিষ্টি শিরা এবং চিনি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা বাসায় তৈরি করবেন তাদের তো মিষ্টি শিরা নেই, তারা চিনি দিয়েই মিষ্টি শিরা তৈরি করা শুরু করবে। তো মিষ্টি শিরাটাও এখানে ঘন করা হচ্ছে। একদিকে মিষ্টি শিরা তৈরি হচ্ছে, অন্যদিকে ছানার জন্য দুধ প্রসেস করা হচ্ছে। এটি আসলে খুব বেশি কঠিন কিছু নয়, কারিগররা খুবই দক্ষ। প্রায় 30-40 বছর যাবত একজন কারিগর এগুলো কাজ করছেন। তো বাসায় যারা নতুন তৈরি করতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে অতি সহজে শিখে নিতে পারবেন যে কিভাবে আসলে কারিগররা এত মজাদার মিষ্টি তৈরি করে আমাদেরকে উপহার দেন। এই ছানার দুধ যখন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু খেয়াল রাখতে হবে এটি যেন বারবার নাড়া দেওয়া হয়, উপরে যেন সর জমে না যায়। সর জমতে দেওয়া যাবে না কোনো মতেই। তো এটিকে ঠান্ডা করার পর কিন্তু ওই যে বীজ দুধ বা ওই যে গতকালকে যে ছানার পানি সেটা দিয়ে দিতে হবে। মনে করেন আমরা তো আর এটা দেখি নাই, আমাদের জন্মের থেকে ওই টক দেওয়া পানি মানে আগেরটা আজকে যেটা কাটবো ওটা রেখে দিতে হবে, ওটা রেখে কালকে ওটা টক হবে। পৃথিবী তৈরি হচ্ছে এই পৃথিবী মানে প্রথম টক পানি কে বানাইছিলেন কেউ জানে না। না, ওটা কেউ পৃথিবী জানা, আমরা বলতে পারি না। হয়তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কোথা থেকে সৃষ্টি করছে ওটা আমরা বলতে পারবো না। তো বন্ধুরা, মজার একটি বিষয় হচ্ছে দাদা বলছেন যে এই যে টক পানিটা এটা কিভাবে তৈরি হচ্ছে, প্রথমে কে তৈরি করেছিলেন তারা নিজেরাও জানে না। তো এই আজকে যেই ছানার পানিটা তৈরি হবে সেটাই টক পানি হিসেবে থেকে যাবে। আজকে টাটকা পানিটা কিছু অংশ ওনারা রেখে দিবেন আগামীকালকে আবার ছানা তৈরি করার জন্য। ঠিক তেমনিভাবে গতকালকে যেই ছানার পানি ছিল সেটিকে সংগ্রহ করে রাখা হয়েছে আজকের ছানা কাটার জন্য। তো এইখানে দেখুন এই যে লাল বালতিতে এই টক পানিটা রেখে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ছানা তৈরির জন্য যে পানিটা। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যে আসলে এই পানিটা কিভাবে সংগ্রহ করা হয়েছে। এই পানিটা এই যে এখানে রাখা হয়েছে, এই দুধগুলোতে দিয়ে দেওয়া হবে। তারপর যখন ছানা হয়ে আসবে তখন আবার এই পানিটা কিভাবে সংগ্রহ করে সেটিও দেখাবো বন্ধুরা। এদিকে দুধ ঠান্ডা হতে থাকলেও পাশের চুলায় রসমালাই তৈরির জন্য আরও দুধ ঘন করার কাজ চলছে। রসমালাইয়ের জন্য দুধ ঘন করে ক্ষীর বানাতে হয়, কারণ এই ঘন দুধই রসমালাইয়ের স্বাদকে অনন্য করে তোলে। একদিকে যখন রসমালাইয়ের দুধ ঘন করা হচ্ছে, অন্যদিকে শুরু হলো ছানা তৈরির প্রক্রিয়া। সাধারণত আগের দিনের ছানার পানি সংরক্ষণ করে রাখা হয়, যা ধীরে ধীরে নতুন দুধের সঙ্গে মিশিয়ে নাড়তে থাকলে একসময় দুধ জমে ছানা ও পানি পৃথক হয়ে যায়। আসলে এই দৃশ্য প্রথমবার যে দেখবে সে নিশ্চয়ই বিস্মিত হবে। আমি প্রথমবারই দেখছি। যখন আগের দিনের ছানার পানি এই দুধে মিশিয়ে নাড়া হচ্ছে, এক পর্যায়ে কিন্তু ধীরে 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 এই টাটকা দুধ ছানায় পরিণত হচ্ছে এবং এটার রঙও পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কিন্তু দুধটা একবারে একটা সাদা ধবধবে যে দুধের বর্ণ রয়েছে, আস্তে আস্তে কিন্তু এটি হালকা হলদে বর্ণে পরিণত হবে এবং যখন ছানা পৃথক হয়ে যাবে দুধ থেকে, অর্থাৎ ছানা হয়ে যাবে, তখন অবশিষ্ট যে পানি সেটা কিন্তু পুরোপুরি হলুদ হয়ে যাবে। ওই যে এক এক করে কিন্তু এরকম করা হচ্ছে। তো সত্যি জাদুর মতো কিন্তু ছানা তৈরি হয়ে যাচ্ছে।
আসলে এই পানিটাকে কিন্তু বীজ পানিও বলা হয়ে থাকে। এই বীজটা কিন্তু রেখে দেওয়া হয় আগামীকালকের জন্য। প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পানিটা সংগ্রহ করা হয়। এভাবে কিন্তু বছরের পর বছর চলছে, যুগের পর যুগ, হয়তো বা হাজার হাজার বছর ধরে এইভাবেই চলবে। এই পানিটা রেখে দেওয়া হবে, পরবর্তী উত্তরাধিকার যে আসবে তার কাছে কিন্তু এই মূল্যবান পানিটা বুঝিয়ে দেওয়া হবে, তিনিও যেন মিষ্টি তৈরির প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারেন। এভাবেই শুরু থেকে হয়ে আসছে এই কাজটি। এরপর ছানাগুলোকে একটি বিশেষ কাপড়ে ছেঁকে কিছুক্ষণ শুকানোর জন্য রাখা হয়। যদি কেউ বাসায় ছানা তৈরি করতে চান তাহলে সহজ উপায় হলো যে কোনো মিষ্টির দোকান থেকে ছানার পানি সংগ্রহ করা, তবে ভিনেগার বা লেবুর রস দিয়েও সহজেই ছানা তৈরি করা যায়। ছানা তৈরি হয়ে গেলে কিছু সময় স্বাভাবিক তাপমাত্রায় শুকানো হলো। এরপর 1.5 কেজি ওজন করে পরিমাপ করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখা হলো। এটি করলে ছানার গঠন ভালো হয় এবং পরবর্তী ধাপে সহজে মিষ্টি তৈরি করা যায়। এরপরে শুরু হলো ছানা দিয়ে সুস্বাদু রসগোল্লা বানানোর কাজ। 150 গ্রাম ময়দা দিলাম আর 150 গ্রাম হলো চিনি। চিনি ছানা হলো ছানা কত মাত্র 1.5 কেজি। 1.5 কেজি। আচ্ছা 1.5 কেজি ছানায় 150 গ্রাম ময়দা, হ্যাঁ, আর 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনি। হ্যাঁ, এখন সুজি দিতে হবে। সুজি, হ্যাঁ এখন সুজি দিতে হবে। সুজিটা কতখানি? এই যে আনুমানিক এক মুঠ। মানে অল্প একটু। হ্যাঁ, সুজিটা কি করে মিষ্টিটাকে একটু স্পঞ্জের মতো ফোলায় না? মিষ্টিটা ওরা জালি করে মিষ্টি করে মিষ্টি বাইরে থেকে মিষ্টি সুস্বাদু হয়। হালকা একটু সোডা। হ্যাঁ, এটা হলো ফোলার জন্য। আচ্ছা, একটু দিলে মানে জিনিসটা ফুলবে। খাবার সোডা। খাবার সেটা ছানাতে বানাইলে পরে 3 কেজি ফেরা 3 কেজি ডলে তো 3 কেজি ডললে পরে ওইটা আর কি ওই 3 কেজি হলে হয়তো 3 কেজি হয়তো 6-7 কেজি মিষ্টি হবে। এই জন্য ওই মিষ্টির দাম হলো 800-900 টাকা কেজি। আচ্ছা, ছানাটা আমি যত বেশি দিচ্ছি আমার মিষ্টির দাম তত বেড়ে যাচ্ছে। ছানা বেশি মিষ্টির দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন ধরেন আমি আপনার কাছে শুধু ছানার মিষ্টি চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অর্ডার করলে তো আপনি সেটা বানিয়ে দেবেন বানিয়ে আমাকে। দেবো। তো সেটা কত করে কেজি পড়বে শুধু ছানা দিয়ে যদি আমাকে মিষ্টি বানিয়ে দেন? ছানাতে মিষ্টি হলো আমাদের এখানে 800 টাকা কেজি বেশি আর কি। 800 করে কেজি বেচেন শুধু ছানা দিয়ে যেটা? আর ওইটাই টাউনে গেলে মানে হয়তো মেডিসিন দিয়ে মানে হয়তো ইটি দিয়ে আর সেনমেন দিয়ে ওটা 1000-900 টাকা এরকম বেশি। আচ্ছা, 1.5 কেজি ছানা থেকে তাহলে কতখানি মিষ্টি হবে? ও 1.5 কেজি ছানা হলে আপনার মিষ্টি হবে 3 কেজি বা 3.5 কেজি মিষ্টি হবে। 3 থেকে 3.5 কেজি। আর এখানে মিষ্টি হবে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে মিষ্টি বার হবে যেমন 7 কেজি 8 কেজি মিষ্টি হবে। 7 কেজি আর ওখানে 3 কেজি 3.5 কেজি মিষ্টি হবে। 3 কেজি। এই 1.5 কেজি ছানা মানে আপনাকে যে যেমন অর্ডার দিবে আপনি তেমনই বানিয়ে দিবেন? তেমনি বানিয়ে দেবো আর কি। আমরা বানাই মিমি চমচম বানাই, বড় রসগোল্লা বানাই, ফলস মিষ্টি বানাই। হ্যাঁ, ওইটার দাম বেশি। আমাদের এখন রোজার মাল দেয়, আমরা ওটা বানাবো না। আবার রোজার পরে বানাবো আর কি। রোজা হয়তো ঈদের। এখন কি শুধু সাদা মিষ্টিটা হবে? হ্যাঁ, এখন সাদা মিষ্টি হবে। তো এই যে মিষ্টির যে ডোটা করা হলো এটা হচ্ছে 220 থেকে 250 টাকা বিক্রি করা হবে। হ্যাঁ, বিক্রি করা হবে। আর যদি শুধু ছানা দিয়ে তৈরি করা হয় 800 একেবারে, তাহলে 800 টাকা করে পড়বে। বন্ধুরা, পেছনে মিষ্টি তৈরির কাজ শুরু হয়ে গেছে। মিষ্টি তৈরি করছেন পরিমল দাদা। তো এইখানে কিন্তু একেবারে স্বচ্ছভাবে সব কিছু তুলে ধরা হয়েছে, কোনো কিছু লুকোচুরির বিষয় না। কারণ তাদেরকে যেমন অর্ডার করা হয় তারা তাদের অর্ডার অনুযায়ী মিষ্টি তৈরি করেন। আর এখানকার মিষ্টি তো আমি প্রায় খাই, খুবই সুস্বাদু, খুবই ভালো। তো প্রায় 3 কেজি ছানার সাথে কিন্তু যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্য ওনারা বলেই দিচ্ছেন, ওনারা 150 গ্রাম ময়দা, 150 গ্রাম চিনি এবং সামান্য পরিমাণ খাবার সোডা দিচ্ছেন। আর সামান্য একটু সুজিও দিচ্ছেন যেন মিষ্টিটা স্পঞ্জের মতো একটু ফুলে ওঠে। তো এভাবে কিন্তু মিষ্টি তৈরি করছেন। এবং পরিমল দাদা বলছেন যদি আপনি বাসায় এই মিষ্টি বানিয়ে খেতে চান তাহলে আপনার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি সেই ছানাটাকে মিষ্টির মতো গোল করে বানিয়ে আপনার যে চিনির শিরা জাল দিচ্ছেন সেখানে দিয়ে জাল করে কিন্তু আপনি মিষ্টিটাকে ওইখান থেকে নামিয়ে
রেখে পরিবেশন করতে পারেন। আর অবশ্য চিনি শিরা থেকে নামানোর পরে কিন্তু আপনাকে আবার ঠান্ডা যে চিনি শিরা রয়েছে সেখানে ডোবাতে হবে। যেমন এখানে দেখুন, এখানে এই যে চিনি শিরা আলাদা করে জাল করছে, যে মিষ্টিগুলো এখানেই কিছুক্ষণ পরে দিয়ে এগুলোকে কিন্তু গরম গরম ভাজা হবে। তারপরে এইখান থেকে উঠিয়ে, এটা কিন্তু খুব ঘন করা হবে না, এইখান থেকে তারপর উঠিয়ে আপনার কিন্তু এই যে আগে যে চিনির শিরাগুলো করা হয়েছে, ঘন শিরা যেগুলো, এই যে ঘন শিরা, এই ঘন শিরায় কিন্তু ডুবিয়ে রেখে তারপরে মিষ্টি পরিবেশন করা হবে। এইরকম শিরা জাল করবেন, জাল করার পরে এরকম একটা স্যাম্পল ছাড় দেবেন। স্যাম্পল ছাড় দিলে স্যাম্পলটা দেখবেন উঠে কত পর গুল হয়েছে, মানে তেলতালা আছে। তেলতালা থাকলে ওই মালটা ছাড়ে দেবেন, ছাড়ে দিয়ে 10 মিনিট পরে নামে হালাবেন, দেখবেন সুন্দর মিষ্টি হয়ে গেছে। মানে একটা আমার ছেড়ে দেখতে হবে যে মিষ্টিটা হচ্ছে কিনা, মিষ্টি গুল হয়েছে কিনা, না ফেটে যাচ্ছে কিনা, ফেটে গেছে কিনা। আচ্ছা, এই ফেটেও যায় অনেক সময় মিষ্টি, ফেটে যায়, ওইটার কারণ কি দাদা? ওই যে ওই শিরা পাতলা হয়, নরম হয়ে যায়। আচ্ছা, এই যে এই শিরাটা, হ্যাঁ হ্যাঁ, এই শিরাটা যদি আপনার একটু ঘন হয়, ঘন হলে মানে ওইটা ফাটবে না, তাহলে ফাটবে না, তেলতালা থাকবে। আচ্ছা তেলতালা থাকবে। আর ফাইটা গেলে আবার রিটার্ন চিনি দেবো, চিনি দিয়ে আবার একটা স্যাম্পল থাকতে হবে, সাইরা দেওয়া, তারপর দেখতে হবে তেলতালা হবে। যখন তেলতালা হবে তখন সাইড দিতে হবে মাল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রসগোল্লা। এখন কিন্তু শিরাতে ভিজিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। গরম গরম কেউ যদি চায় এখান থেকে নিয়ে পরিবেশন করতে পারে, তাছাড়া কিন্তু ঠান্ডা হওয়ার পরেও খাওয়া যেতে পারে। তো এইভাবেই একেবারে ফ্রেশ, টাটকা এবং খাঁটি রসগোল্লা তৈরি হচ্ছে এখানে রসগোল্লা খুবই সুস্বাদু, আর এটি তৈরির প্রক্রিয়াও খুবই সুন্দর, খুবই অসাধারণ। পুরো প্রক্রিয়াটি আমাদেরকে পরিমল দাদা দেখালেন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এর জন্য। আর আমার কাছে তো এটি দেখে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে। আর এখন কিন্তু আরও বেশ কয়েকটি খোলা এখানে রাখা হয়েছে প্রস্তুত করে, একে একে কিন্তু প্রতিটি খোলাতেই মিষ্টি দেওয়া হবে, এই যে দেওয়া হচ্ছে, আর পরবর্তী খোলাটি এভাবে কিন্তু এই ধাপ চলতেই থাকবে। সাধারণত রসমালাইয়ের মিষ্টিগুলো আকারে একটু ছোট হয়। এগুলো তৈরি করার প্রক্রিয়া মূলত সাধারণ রসগোল্লার মতোই, তবে পার্থক্য একটাই, রসমালাইয়ের মিষ্টিগুলো চিনি শিরা থেকে তুলে নিয়ে ঘন দুধের ক্ষীরে ডুবিয়ে দেওয়া হয়। এই ক্ষীরে ডুবানোর ফলে মিষ্টিগুলো দুধের স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে এবং আরও নরম ও সুস্বাদু হয়ে ওঠে। এভাবেই তৈরি হয় মাখনের মতো নরম, মিষ্টি ও সুগন্ধিযুক্ত রসমালাই। রসমালাইয়ের যে মিষ্টি সেটি আগেই বানিয়ে রাখা হয়েছিল, শিরাতে ডোবানো ছিল। তো সেই মিষ্টি থেকে, সেই শিরা থেকে মিষ্টিকে আলাদা করে একেবারে ঘন দুধের ভিতরে দিয়ে দেওয়া হলো। এটি দেখতেই তো অনেক অসাধারণ লাগছে, জিভে জল চলে আসছে এখনই। এটি খেতে না জানি কত মজা হবে, দেখতে যতটা ভালো লাগছে হয়তোবা খেতে এর চেয়ে বেশি ভালো লাগবে। দাদা আমাকে যেটি বলছিলেন যে অনেকেই জানতে চান যে কালো মিষ্টিটা কিভাবে তৈরি করা হয়, কালো মিষ্টির ডোটা কিভাবে তৈরি করা হয়। কালো মিষ্টির ডো এবং সাদা মিষ্টির ডো একই ডো থাকবে, শুধুমাত্র পার্থক্য হলো সাদা মিষ্টিটাকে এখান থেকে নিয়ে চিনির শিরাতে ভাজা হয়েছে, কিন্তু কালো মিষ্টিটাকে চিনির শিরাতে না ভেজে সয়াবিন তেল বা অন্য কোনো খাবার তেলে ভেজে সেটাকে একটা বাদামি বর্ণ দেওয়া হবে। তারপরে সেটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সেটাকে কিন্তু চিনিতে ভিজিয়ে দিলেই কালো মিষ্টি তৈরি হয়ে যাবে, কালো জাম যেটাকে আমরা বলি। তো হয়তোবা আজকে আপনাদেরকে সেটি দেখানো সম্ভব নয়, অনেক দীর্ঘ হয়ে যাবে হয়তোবা ভিডিওটি। যদি আপনারা কালো মিষ্টি কখনো কীভাবে তৈরি হয় সেটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, হয়তোবা পরবর্তী কোনো একটি ভিডিওতে পরিমল দাদা আমাদেরকে দেখাবেন কালো মিষ্টি কীভাবে তৈরি করা হয়ে থাকে।